দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলি। আমি তৌফিকুল ইসলাম খান। আমাদের আজকের বিষয় অর্থনীতির শ্বেতপত্রে দুর্নীতির ব্যবচ্ছেদ, আমাদের সামনে কি করণীয় আছে। আমার সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আজ দুজন আলোচক। আমার সাথে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তিনি পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, এবং আমার সাথে আছেন অধ্যাপক নুরুল হুদা সাকিব, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক। আলোচনা শুরু করতে যাচ্ছি মোহাম্মদ তৌহিদুল ইসলাম আপনার কাছ থেকে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যেই 12 জন সদস্য অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন, তারা গত সপ্তাহে আমাদের সরকারের কাছে হস্তান্তর করেছেন এবং জনসমক্ষেও এটাকে উন্মুক্ত করেছেন আলোচনার জন্য এবং বিষয়ের জন্য। আপনি নিজেও হয়তো সেটা দেখেছেন। দুর্নীতির বিভিন্ন দিক, বিভিন্ন ধরন এখানে উঠে এসছে। আপনারা তো অনেক দিন ধরে দুর্নীতি নিয়ে কাজ করছেন, তো আপনার কি মনে হয় যে কি ধরনের বিষয়গুলো সেখানে উঠে এসছে যেটা আপনার বিশেষ নজরে এসছে? শ্বেতপত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ব্যাপকতাটা কত বড় এবং কত বিস্তৃতভাবে কোন কোন লেয়ারে দুর্নীতির প্রসেসটা সম্পন্ন করা হয়েছে বা এতদিন হতো গত 15 বছরে, বা এটার ইনস্টিটিউশনাল মেকানিজমটা কি, বিশাল আকারের দুর্নীতি হওয়ার জন্য ইনস্টিটিউশনাল মেকানিজমটা কিভাবে গড়ে উঠেছিল এবং সেটা কিভাবে অপারেট করতো, এইটার একটা চিত্র আমরা এখন শ্বেতপত্রের মাধ্যমে দেখতে পেয়েছি। এটা একটা ড্রয়িংস বলতে পারেন, কিন্তু এইটার মধ্যে আমি দুইটা বড় অংশ দেখি। একটা হচ্ছে যে আপনি ইনফ্রাস্ট্রাকচার খাতে যে আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে, সেই ইনভেস্টমেন্টের কতটুকু অংশ ফাঁপা ইনভেস্টমেন্ট, আমরা কতটুকু ইনভেস্টমেন্ট আসলে দুর্নীতির কারণে ক্ষতি হয়েছে, যার একটা বড় কংক্রিট এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি। প্রায় 40%, 25 to 40%-এর মতো বলা হচ্ছে, 25% থেকে 40% পর্যন্ত হতে পারে। এটা পুরোটাই দুর্নীতিতে চলে গেছে। অর্থাৎ আমরা যদি 100 টাকা বিনিয়োগ করে থাকি সরকারি পর্যায় থেকে, তার 25 টাকা থেকে 40 টাকার মতো কিছু একটা দুর্নীতি, এটা মাঠে বাস্তবায়িত হয় নাই। তো বাকি যে 60 টাকা হয়েছে সেটার মধ্যে সেটা কতটুকু ভালোভাবে হয়েছে সেটা নিয়ে প্রশ্ন এখনও আছে। সেই জিনিস কিন্তু আমরা এখনও করি নাই, কারণ আমাদের কোনো প্রজেক্ট যখন বাস্তবায়ন হয় তখন আমরা কিন্তু এখনও সেখানে পারফরমেন্স অডিট করি না। সো এই প্রজেক্টটি কত ভালোভাবে হলো আর কতটা খারাপভাবে হলো সেটা আমরা দেখি না এখন পর্যন্ত। সো এটা দেখার অনেক জায়গা এখনও বাকি আছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে মোর ড্যামেজিং আমাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক বছর ধরেই আলোচনায় ছিল যে ডেটা ম্যানিপুলেশনের ইস্যুটা। সো ডেটা ম্যানিপুলেশন এইটা মোর ড্যামেজিং আমার কাছে। এই দুর্নীতির আপনি টাকা লুটপাট করে নিয়ে গেল, ব্যাংক থেকে নিয়ে গেল, এটার চাইতে মোর ড্যামেজিং হচ্ছে আপনার কান্ট্রি ক্রেডিবিলিটি প্রশ্নের মুখে পড়ছে। আপনার রাতারাতি আপনার এক্সপোর্টের ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি হঠাৎ 1 সপ্তাহ আগে যে ডাটা জানতেন তার 1 সপ্তাহ পরেই আপনার $10 বিলিয়ন আপনার এক্সপোর্টের ফিগার থেকে হয়ে গেল। এটা আগের সরকারের আমলেই এটা আমরা উদ্ঘাটন করেছি যে হঠাৎ করে দেখা গেল যে $10 বিলিয়ন এক্সপোর্ট নাই, এক্সপোর্ট ফিগার নাই। এটা তো হইতেই পারে না, তাই না? সো এখন কিন্তু গভর্নমেন্ট যখন ফল করলো, আমরা এখন দেখতে পাচ্ছি যে ইনফ্লেশনের রেট বাড়তে 2 ডিজিট পার হয়ে গেছে। কিন্তু আমরা এই গভর্নমেন্টের শেষ বছরে আমরা এসে দেখলাম যখনই ইনফ্লেশন খুব বড়ভাবে বাড়ছিল, বাজারে যখন প্রচণ্ডভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছিল, কিন্তু ইনফ্লেশনের রেট 2 ডিজিট পার হচ্ছে না। জিডিপির যে হিসাব আমরা অনেক আগে থেকে, সিপিডি সহ অন্যান্য প্রতিষ্ঠান যারা অর্থনীতি নিয়ে কাজ করে তারা কিন্তু বেশ আগে থেকেই প্রশ্ন করছিল যে জিডিপির এত গ্রোথ কিভাবে হচ্ছে। খুব খারাপ সময়েও আমাদের জিডিপির গ্রোথ বড় আকারে দেখা যাচ্ছিল। তো এই গ্রোথের আবার ড্রাইভারকে, সেগুলোর কোনো পরিপূর্ণ ব্যাখ্যা কোথাও ছিল না, সলিড স্ট্রাকচার নাই। সো এগুলি নিয়ে কিন্তু প্রশ্ন আগে থেকেই ছিল। এখন আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা রিয়েলি হ্যাপেন। এখন এই যে মেকানিজমটা হয়েছে, এই মেকানিজমটার জন্য কিন্তু আমার পেমেন্ট আমার ট্রাস্ট ক্রাইসিস তৈরি হবে। আপনার জন্য ইকোনমিক ইন্ডিকেটর, যখন আপনি যে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে বিদেশিরা আপনার ইকোনমিকে জাজ করবে, আপনার ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য আপনি অনেক কথাবার্তা বলবেন, কিন্তু আপনি যখন দেখবেন যে আমি কিসের উপর ভিত্তি করে আসলে সিদ্ধান্তটা নিব, একটা হচ্ছে সিকিউরিটি আর একটা হচ্ছে আপনার ইকোনমিক ইন্ডিকেটর, আপনার ইকোনমিক ইন্ডিকেটরের ট্রাস্ট নাই। সো এই ট্রাস্ট গড়ে তোলা কিন্তু একদিনের ইস্যু না। সো আপনাকে একটা বড় ইনস্টিটিউশনাল রিফরমেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। এখন এটা শুধুমাত্র আপনি ডেটা কালেকশন থেকে শুরু করে এটার এস্টিমেশন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আপনি বিশেষভাবে বলেছেন যে আমার যেই তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা না থাকলে বাংলাদেশের, আপনি যখন আমরা বলছিলেন না তখন দেশের কথা বলছিলেন, যে
বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বের কাছে বা নীতি নির্ধারণের ক্ষেত্রেও এটা বড় প্রবলেম, সমস্যা তৈরি হয়। আমি নিজে যেটা বলেছি সেটা হলো যে এটা অনেকটা চোখ বেঁধে হাঁটার মতন, এবং সেটাতে হোঁচট খেতে হয়, এবং সেটা আমরা দেখেছি। অধ্যাপক সাকিব, আপনার সাথে আসলে জানতে চাইবো যে ইনস্টিটিউশনগুলো, যে প্রতিষ্ঠানগুলোর আসলে একটা বড় ধরনের পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, এইটা আসলে কতখানি আমাদের জন্য মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি দেখেন, নাকি এটা দ্রুত এটা থেকে রিকভার করা সম্ভব? কারণ এটা ব্যাংকিং খাতের থেকে শুরু করে সরকারি আয় ব্যয়ের থেকে শুরু করে আমাদের অর্থনীতির বিভিন্ন জায়গার ভিতরে গেছে। আমাদেরকে একটা কারাপ্ট কালচার তৈরি করেছে, এবং এই কারাপ্ট কালচার তৈরি করার কারণে আপনি ইনস্টিটিউশনাল যে রিফর্মসের কথা বলছেন, বা ইনস্টিটিউশনের দিকে যদি আপনি মধ্যমেয়াদী বা স্বল্পমেয়াদী যে কোনো সিদ্ধান্তে আসতে চান, তাহলে হচ্ছে কি আপনাকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান লাগবে। প্রাতিষ্ঠানিকভাবে যে আমার যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি যদি নাম ধরে বলি দুদক, যদি বলি এনবিআর, এদেরকে যে তার অ্যাকচুয়াল যে কাজগুলো আছে সেটা করাটা খুব জরুরি। এবং দেখা গেছে যেখানে আমাদের যে সোশিও পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা আছে এবং আমাদের যে পলিটিক্যাল কালচারটা আছে, এই সকল প্রতিষ্ঠানগুলো আসলে তা সঠিকভাবে কাজ করতে পারে না। আমি যদি বলি যে অন্তর্বর্তী সরকারকে যদি বলতে বলা যায় যে আমাদের ইমিডিয়েট টাইমলি যে কাজগুলো করা উচিত, যেসব কেসের ক্ষেত্রে আমার একেবারে কনক্লুসিভ এভিডেন্স আছে সেগুলোর বিচার করাটা খুবই জরুরি, এবং এই কারাপ্ট কেসগুলো হচ্ছে গিয়ে নিষ্পত্তিগুলো জরুরি, এবং যেটার মাধ্যমে হচ্ছে যে আমার কিছু এক্সাম্পল সেট করা, যে এক্সাম্পলগুলো দিয়ে আমি বুঝাতে চাইবো যে যেটা হচ্ছে যে দুর্নীতি করলে আপনার শাস্তি পাওয়া যায়। বিভিন্ন সংস্কার কমিশন কাজ করছে, এবং তারা কাজ করছে বিভিন্ন বিষয় নিয়ে। সেক্ষেত্রে দুদকের তো রিফরমেশন আছে, এবং এখান থেকে অনেক কিছু সাজেশন আসবে, এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজানো, একেবারে ভালো, এটাকে বলে যে একদম মডার্নাইজ করা। এবং 3 নম্বর যেটা বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই দরকার, এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা দরকার, সেটা হচ্ছে যে আমাকে পুরোপুরি একটা ডিজিটাল একটা সোসাইটি তৈরি করতে হবে, যেটা যে ইনফরমেশন, যে বললো যে তথ্য যে ম্যানিপুলেশনের কথা বললো, এবং এটার জন্য আমাদেরকে আসলে মানে একদম এমন একটা সেট আপ তৈরি করতে হবে যাতে হচ্ছে গিয়ে আপনি যে ট্রানজ্যাকশনগুলো আছে, যে কারাপশনের যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে। এবং সেটা আপনি যদি সম্পূর্ণ ডিজিটালাইজেশন না যান, আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে গিয়ে আপনি যে এই বিগ ডেটা এটাকে যদি ইউজ না করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এই কারাপশনের যে প্রবলেমগুলো আসছে এটা দিনে দিনে আরও বাড়বে, এবং এটা নতুন মাত্রায় নতুন প্রবলেম আসবে, এবং এখানে আপনাকে নতুনভাবে আপনাকে চিন্তা করতে হবে। তোমার কাছে জানতে চাবো যে আপনাদের অভিজ্ঞতায় আপনারা দেখেছেন যে ডিজিটালাইজেশনের, আমি একদম উদাহরণ দিয়ে বলি, যেমন ইজিপি একটা প্রসেস ছিল যে আমাদের ডিজিটাল মাধ্যমেই আমাদের সরকারি টেন্ডার প্রক্রিয়ায় টেন্ডার গ্রহণ করা হবে, তাহলে আগে যেই আমরা বিভিন্ন সময় দেখছি দলাদলির প্রক্রিয়া থেকে টেন্ডার ছিনতাই, এগুলো বন্ধ হয়ে যাবে, যে কেউ যে কোনো জায়গা থেকে বসে দিতে পারবেন। কিন্তু আপনারা টিআইবি থেকেই আপনাদের গবেষণায় দেখেছেন যে ইজিপি মাধ্যমেও যেই প্রকল্পগুলো হয় তার মধ্যেও দুর্নীতি করার প্রক্রিয়া তৈরি হয়ে গেছে। যে কালচারের কথা বলছিলেন অধ্যাপক সাকিব, এই কালচার হলো যে আপনি ভালো কিছু করলেও তার মধ্যে খুঁজে আনতে পারেন। সেই অভিজ্ঞতা থেকে যদি বলেন যে ডিজিটালাইজেশনের ভেতরেও আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে, যদি আগের অভিজ্ঞতাটা একটু তুলে ধরেন। ডিজিটালাইজেশন তো মানুষ চালায়। আপনি ধরেন একটা সার্ভিস দেবেন, আপনাকে একটা সার্টিফিকেট আনতে হবে, ধরেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট আনতে হবে, একটা মৃত্যু সনদ আনতে হবে, বা আপনি কোথাও গিয়ে একটা কোনো একটা জমির কাজ করবেন, তার একটা আপনার নথি লাগবে। সো এইগুলো তো একজন মানুষই আপনাকে সাপ্লাই করবে। তো যিনি আসলে বাটনটি চাপ দিবেন তিনি যদি সৎ না হন, আসলে ডিজিটালাইজেশন করলেও আপনাকে আসলে ওই ফির বাড়তি অংশ অর্থ দিতে হবে, যেটা বছরে আমরা যেমন গত এই যে 3 তারিখে আমরা পাবলিশ করলাম, সেখানে দেখা যাচ্ছে প্রায় 10,000 কোটি টাকার একটা মার্কেট আমরা তৈরি করে ফেলছি কিন্তু প্রত্যেক বছর। এটা হচ্ছে সেবা খাতে, সরকারি সেবায় 10,000 কোটি টাকার ঘুষ দুর্নীতি প্রতি বছর হয়। 15,000-এর বেশি খানার উপর জরিপ করে তথ্য, মানে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনার এটা না পারসেপশন না, এটা এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে তিনি কাজ সেবাটা পেতে গিয়ে ঘুষ দিয়েছেন, কত টাকা দিয়েছেন, সেটার একটা হিসাব করে আমরা যেটা পেয়েছি, প্রায় 70% মানুষ যারা সেবা নিতে যায় তাদের কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়। কিছু কিছু জায়গায় হয়তো আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আপনি যদি লার্জ আকারে বিভিন্ন সময়ের টাইম সিরিজে দেখেন,
সামান্য কিছু উন্নতির জায়গায় দেখা যাচ্ছে যে ইজিলি হয়তো বা পাওয়া যাচ্ছে। আগে যেখানে 200 টাকা দিত তো এখন হয়তো বা সেটা কমে 100 টাকায় আসছে, কিন্তু টাকার কিছুটা হয়তো বা কমার একটা প্রবণতা আছে। কিন্তু আপনি যেটা বললেন যে বড় জায়গায় আমরা প্রকিউরমেন্ট করেছিলাম কিসের জন্য? সরকারি প্রকিউরমেন্টে যাতে দুর্নীতি না থাকে, কলিউশন না থাকে, এবং এই যে টেন্ডার বক্স যাতে দখল না হয়, পুরো প্রসেসটা যেন একটা ফেয়ার কম্পিটিশনের মতো হয়। আমরা গত বছর এটার উপর যখন কাজ করলাম, বিগ ডাটার কথা বললেন, আমরা প্রায় 4.5 লক্ষ কন্ট্রাক্টকে আমরা অ্যানালাইসিস করলাম। করার পর আমরা যেটা দেখতে পেলাম 30% কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রোল করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে একটু বলবেন? ইন্ডিভিজুয়াল কোনো মিনিস্ট্রিতে যাবেন, যেমন রোডস অ্যান্ড হাই মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির 13 জন কন্ট্রাক্টর 57% কন্ট্রাক্ট গত 5 to 7 ইয়ার্সে তারা কন্ট্রোল করছে। তো তার মানে কি, এই মার্কেটটা আসলে ফেয়ার কম্পিটিটিভ মার্কেট না। এই মার্কেটে আপনি যখন বড় অংশের শেয়ার অল্প কিছু কোম্পানি নিয়ে যাচ্ছে বা ঠিকাদার নিয়ে যাচ্ছে, এটা কোনোভাবে আপনি বলতে পারবেন না এটা একটা ফেয়ার কম্পিটিটিভ মার্কেট। এবং আমরা বিভিন্নভাবে এই ফেয়ার কম্পিটিশনের সিস্টেমটাকে ল দিয়েই চেঞ্জ করে ফেলছি। যেমন আমরা একটা লিমিটেড টেন্ডারের সিস্টেম চালু করেছি। লিমিটেড টেন্ডার করাই হয়েছিল যে স্পেশালাইজ সার্ভিসের জন্য, অথচ এখন অল কন্ট্রাক্ট, আপনি ধরেন কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট 3.5 কোটি টাকার নিচে হলে লিমিটেড টেন্ডারে চলে যাচ্ছে। সুতরাং নিয়মকে অনিয়মকে আপনি নিয়মে বানিয়ে ফেলেছেন। এবার আপনি ধরেন আমরা আরেকটা এইখান থেকে ডেটা থেকে যেটা দেখতে পাই যে আমরা 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই হিসাবে আমরা দেখতে পেয়েছি প্রায় এই কন্ট্রাক্টের ভিতরেই আপনি ধরেন সাধারণ কোনো কন্ট্রাক্টের জন্য বিড হয়েছে, সেখানে কোনো কন্ট্রাক্টর বিড করেনি, অনলি 1 কন্ট্রাক্টর বিড করেছে। আমরা এটা হিসাব করে দেখেছি, এরকম অনলি 1 মানে সিঙ্গেল বিডার এরকম কত কন্ট্রাক্ট গভর্নমেন্ট অ্যাওয়ার্ড করেছে? 60,000 crore। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই কন্ট্রাক্টটা করার জন্য আসলে ওই নির্দিষ্ট লোকটা নাই, আর নয়তো এমন একটা মেকানিজম হয়েছে যে উনি ছাড়া আর কেউ এই কন্ট্রাক্টে বিড করবেন না। প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে সরকারি নিয়মটা এমনভাবে তৈরি করা হচ্ছে যেন গুটি কয়েক মানুষই এটা চলে যাচ্ছে ওনাদের হাতে পারেন বা এটাকে করতে পারেন, এবং এটা না থাকে। ম্যানিপুলেশনের ইস্যুটা আপনাদের শ্বেতপত্রে এসেছে। হ্যাঁ, এটা আমরা যেটা বলেছি যে একটা কলিউশন তৈরি হয়েছে, গোষ্ঠী স্বার্থ তৈরি হয়েছে। এবং কলিউশনটা আপনি দেখেন, কলিউশনটা শুধুমাত্র আবার গভর্নমেন্টই ঠিক করে দিচ্ছে এরকম না। কলিউশনটা এরকম হয়ে গেছে, রাজনৈতিক নেতৃত্বের একটা জায়গা থেকে কলিউশন ছিল, যারা এটা বাস্তবায়ন করেন, মানে যিনি প্রকিউরিং এন্টিটি, যারা কেনাকাটা করছিলেন তারা এটার সাথে জড়ায় পড়ছিলেন। একই সাথে যারা ঠিকাদার, এই ধরেন এই একটা অফিসে 5 জন ঠিকাদার খুব প্রভাবশালী, ওনারা নিজেরা বসেই ঠিক করেন কোন কাজটা কারা নেবেন। এই যে কলিউশন, এইটা কিন্তু এত ম্যাসিভ আকার নিয়েছে। আপনি যদি এরকম দেখেন যে কোনো জায়গায় 70 to 80% মার্কেট কন্ট্রোল করছে 5% কন্ট্রাক্টর, মানে ওইখানে যদি 100 কন্ট্রাক্টর থাকে তাহলে 5 জন কন্ট্রাক্টর 80% কন্ট্রাক্ট নিয়ে যাচ্ছে, 70% বা 80% কন্ট্রাক্ট নিয়ে যাচ্ছে। আমরা আলোচনায় ফিরবো। যেই বিষয়টি খুব বড় করে এসছে সেটা হলো যে এক ধরনের গোষ্ঠী স্বার্থ এবং নিজেদের ভিতরে যোগসাজশের মাধ্যমে দুর্নীতিটাকে এক ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলা হয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু সার্বিকভাবে আমরা দুর্নীতির অন্যান্য বিষয়কে আমরা ব্যবচ্ছেদ করব এবং আমরা জানতে চাইবো আমাদের 2 জন আলোচকের কাছ থেকে যে সামনের দিন আমরা কিভাবে এটা ঠেকাতে পারি। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে দুর্নীতি করার ক্ষেত্রে কতগুলো গোষ্ঠী স্বার্থ
একত্রিত হয়ে এক ধরনের আমরা বলি কলিউসিভ বিহেভিয়ার, তারা যোগসাজশের মাধ্যমে দুর্নীতিগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণ করছেন। এবং যেই মেজারগুলো আপনি ডিজিটাল সিস্টেমের কথা বলছিলেন, সেই সিস্টেমগুলো তখন আর কাজ করছে না, কারণ প্রতিষ্ঠানগুলো এমনভাবে হয়েছে। সাকিব, আপনার কাছে জানতে চাবো যে দেখেন, এইভাবে যদি আমাদের সামনের দিনে যদি এই শিক্ষাটা নিতে হয়, তাহলে আর বর্তমানে আপনি একটা বলছিলেন যে দুর্নীতির বিভিন্ন পদক্ষেপ যেগুলো আছে সেগুলোকে বিবেচনায় নিয়ে আপনি বিচারের কথা বলছিলেন, কিন্তু আমরা প্রক্রিয়াগতভাবে এই দুর্নীতি যেন না হয় সেই ব্যাপারে কি আমাদের কোনো এক্সপেরিয়েন্স আমরা ব্যবস্থা নিতে পারি কিনা যেটা এটাকে আটকানোর চেষ্টা করতে পারে? বাংলাদেশের কেসে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে পাবলিক সেক্টরের ক্ষেত্রে স্ট্রিট লেভেলে কিছু ব্যক্তিবর্গ সরকারি অফিসার নিজ উদ্যোগে কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল এবং হচ্ছে যে সেগুলো সফলও হয়েছিল এবং সেখানে তারা দেখিয়েছিল যে সদিচ্ছা থাকলে আসলে কাজ করা সম্ভব। যদি আমার অফিসটাকে দুর্নীতিমুক্ত রাখতে চাই তাহলে আসলে এটা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং এখানে আপনারা দেখবেন যে পবার একজন ইউএনওর কথা এসেছিল, এটা পত্রিকায় এসেছিল যে তিনি ভূমি অফিসে দুর্নীতি রোধ করেছিলেন, কারণ উনি সরাসরি লোকজনের সাথে বেনিফিশিয়ারির সাথে সরাসরি একটা যোগাযোগ প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ ফেস টু ফেস ইন্টারাকশন করেছিলেন। এবং তার ওই বিষয়টি হচ্ছে গিয়ে পরবর্তীতে একটা মডেল হয়েছিল এবং পরবর্তীতে অনেক ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে গিয়ে অনেকেই তার এই এক্সাম্পল ফলো করে তাদের ভূমি অফিসে এই ধরনের প্রক্রিয়া চালু করেছে। এবং এটাতে দেখা যাচ্ছে নিউজ হওয়ার পরে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলোতে আসার কারণে বেশ ভাইরাল হয়েছিল এবং তারা হচ্ছে গিয়ে বেশ প্রশংসিত হয়েছিল। এবং এগুলোকে গ্রাহকরা যেন যারা সেবাদান করছেন তাদেরকে সাথে সরাসরি দালালের মাধ্যমে আসতে না হয়, দালালের মাধ্যমে আসতে না হয়। সো এই ধরনের এক্সাম্পলগুলোকে প্রমোট করা, হ্যাঁ, এগুলো যত বেশি প্রমোট করা যায়, যেহেতু সোশ্যাল মিডিয়া যুগ, এগুলো যদি প্রমোট করা যায় এবং উপজেলা লেভেলে বা জেলা লেভেলে হচ্ছে গিয়ে আপনার বেশ কিছু ইএনও সক্রিয় ছিল, তাদের ফেসবুক পেজের মাধ্যমে লোকজনের সাথে কথা বলে তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা, তারা নিয়মিত এগুলো করতে এবং তারা স্পেশালি ইনস্ট্রাক্টেড। এবং এগুলোর কিছু কিছু এক্সাম্পল খারাপ না, ভালো। ফেসবুক মাধ্যমের কথা বললেন, হ্যাঁ, সেই ফেসবুক মাধ্যমের তো অনেক ব্যবহার হয়েছে এবং প্রত্যেকটা আমরা দেখেছি এরপরে যে ইউনিয়ন পরিষদের অফিস বলি বা আপনার ডিসি অফিস বলি, তাদের প্রত্যেকের ফেসবুক খোলা হয়েছে এবং ওয়েবসাইট খোলা হয়েছে আলাদা করে, তো যেন তথ্যপাত্র পাওয়া যায় সেখানে, ফেসবুকে যেন কেউ চাইলে কমেন্ট করতে পারেন। কিন্তু তারপরেও যেটা বললেন যে দুর্নীতির ওই প্রায় 10,000 কোটি টাকার কথা বললেন সেবা নিতে গিয়ে, সেইটা আটকানো যাচ্ছে। এটা কি ব্যক্তি কেন্দ্রিকভাবে থেকে যাওয়ার কারণে, নাকি একটা বড় চ্যালেঞ্জ আছে যে আপনি দুর্নীতি হলে, আপনি কালচারের কথা বলছিলেন, যে আর কোথাও মানে এটাকে অভিযোগ করে লাভ আছে কি নাই, সেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে? একটা জিনিস হচ্ছে, আমি একটা জাস্ট ছোট জিনিস বলি। আমরা জরিপে একটা প্রশ্ন করা হয়েছিল যে কেন আসলে ওনারা ঘুষ দেন বা ঘুষ দেন সরকারি কর্মকর্তাদের, কেন বা কাজটা সেবা পাইতে গেলে কেন ঘুষ দেন। ওনারা ধরেই নিচ্ছেন 70%-এর মতো বলছেন যে এই টাকাটা না দিলে তিনি সেবা পাবেন না। এই যে মাইন্ডসেট, এবং একই সাথে কিন্তু ওই যে ওটার ভিতরে আছে যে ঘুষটা দিলেই আসলে তার কাজটা হবে, সামাজিকভাবে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এক ধরনের অ্যাকসেপ্টেন্সও আছে। আমরা কালচারের আমি কালচারের মধ্যে আসি। আমাদের জনগণের মধ্যে এরকম একটা আছে যে আমি নিজে দুর্নীতি পছন্দ করি না, কিন্তু হচ্ছে যে আমার প্রয়োজনে কিন্তু আমি দুর্নীতি করছি এবং আমি সেই দুর্নীতির মাধ্যমে সেবা নিচ্ছি। খুবই সিম্পল, ড্রাইভিং লাইসেন্স। আপনি একটু সার্ভে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে, দেখবেন যে কতজন পার্সেন্ট লোকজন আসলে ফেয়ারলি ড্রাইভিং টেস্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স নেয়। কিন্তু ওনারা বলবেন যে ঘুষ না দিলে যে হ্যাঁ হবে না এইভাবে, কিন্তু চেষ্টাটাও তো করবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে হয় না। এবং আমার মাইন্ডসেটটাই এভাবে থাকে যে আমি আসলে দুর্নীতি করব। আবার এখানে আরেকটা জিনিস আছে, সেটার সাথে হচ্ছে যে যেমন পাবলিক হিয়ারিংয়ের কথা বলা যেতে পারে। পাবলিক হিয়ারিংয়ে যেতে দেখা যাচ্ছে যে যখন ভূমি অফিস বা বিভিন্ন সরকারি অফিসে পাবলিক হিয়ারিং হয়, তখন দেখা যাচ্ছে ওই অফিসগুলোতে কিছুদিন হচ্ছে গিয়ে দুর্নীতি আগে হিয়ারিং হওয়ার আগে বন্ধ থাকে এবং হিয়ারিং হওয়ার পরে কিছুদিন বন্ধ থাকে। পরবর্তীতে দেখা যাচ্ছে দুর্নীতির রেটটা বেড়ে যায়। রেটটা বেড়ে যায় এই কারণে তারা দেখায় যে এই এখন তো হিয়ারিং আছে, এখন অনেক নজরদারি আছে, এখন আপনি যদি এই কাজটা করাতে আমাকে অনেক রিস্ক নিতে হবে, আমাকে অনেক বেশি টাকা মানে আপনি রেট মানে হলো আগে যদি 100 টাকা দিতে 500 টাকা দিতে হয়। সো মিউটেশন বা ইয়াতে তো দেখা যাচ্ছে যে
ওই যে আমি মনিটরিং করছি না, কোনো একটা স্টেপ নিলাম, স্টেপের পরবর্তীতে আমি পরবর্তীতে এটার জন্য আমি কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছি না, এটার জন্য আমি ইনস্টিটিউশনের যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আমি করছি না। সো লোকজনকে আসলে মানে ওই যে এই ট্রায়ার মধ্যে ফেলে দেওয়ার যে প্রবণতাটা, যেমন পাবলিক অফিসিয়ালসরা করে থাকেন, এবং আমাদেরও ওই যে ওই যেহেতু আমার সেবাটা লাগবে আমি ওই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছি এবং আমি সেবাটা নিচ্ছি। সুতরাং কিছু বিক্ষিপ্ত মানে যদি উদ্যোগ থাকেও এটাকে টেকসই করা হচ্ছে, যেটাকে আমরা বারবার বলছি যে দুর্নীতি রোধের ক্ষেত্রে ব্যবস্থাগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণ করাটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এটা একটা বড় উদাহরণ দেই, যেমন ধরেন 10 বছরের ভিতরে আসলে সরকারের সকল প্রকিউরমেন্ট, সরকারের সকল কেনাকাটা তারা ইজিপির মাধ্যমে করার কথা। এটা হচ্ছে সরকারের এক ধরনের ছোট হোক বড় হোক সব ধরনের। আমরা যখন গত বছর আমরা যখন এটা কাজ করলাম তখন আমরা দেখলাম যে সর্বোচ্চ 600 কোটি টাকার প্রজেক্ট, মানে 600-650 কোটি টাকা, মানে 666 কোর একটা প্রজেক্ট সর্বোচ্চ আমরা পেয়েছি, যেটা ইজিপির মাধ্যমে গেছে। তার মানে হচ্ছে সরকারের যে হাজার হাজার কোটি টাকার যত প্রকল্প, মানে বিগ যত প্রকল্প, তার কোনোটাই ইজিপি প্রসেস ফলো করে নাই। কিন্তু জানো তৌহিদ, আপনাকে যেটা আমি বলছি, আসলে তো এই উল্টোটা হওয়ার কথা না, যে আপনার যারা বড় প্রকল্পের জন্য বিড করছেন, ঠিকাদার আছেন, তাদের জন্য এই জিনিসটা সহজ হওয়ার কথা না, যে ইলেকট্রনিক মাধ্যমে যাওয়া এবং মানে ব্যবস্থা কিন্তু আছে ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল যেই টেন্ডারগুলো হয়, যেগুলো বড় বড়, ইভেন আমাদের দেশে এখন বড় বড় কন্ট্রাক্টররা আছেন, সো তাদের জন্য ওইটা কিন্তু কোনো মতেই কঠিন হওয়ার কিছু না, এবং বিদেশে থেকেও তারা বসে চাইলে করতে পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু 600 কোটি টাকার বেশি, 650 কোটি টাকার বেশি টেন্ডার দেখতে পাই নাই। কিন্তু গভর্নমেন্ট কিন্তু বলছে যে শতভাগ সে ইজিপির মাধ্যমে করছে। দুইটা ভাবে করছে। এক হচ্ছে আপনি যদি ইজিপি পোর্টালে আপনি যদি খালি ঘোষণা দেন যে আমি ওকে কন্ট্রাক্টটা দিয়েছি, তাহলে ওরা ধরে নেয় যে ওটা ইজিপির মাধ্যমে হয়েছে। কিন্তু ইজিপির একটা হচ্ছে আপনি পুরো প্রক্রিয়া সম্পন্ন করবেন ইজিপির মাধ্যমে। এইটা ঘোষণা তো একটা নিউজ, এটা তো আর তার মানে না, কিন্তু ওই যে মানে ইজিপির মানে প্রসেসের সবাইকে উদ্বুদ্ধ করার জন্য যে অ্যাটলিস্ট তুমি ঘোষণাটা দাও যে এই কাজ পেয়েছে, এটাও ঠিক, এটাও একটা মানদণ্ড, কিন্তু এটা তো আসল না। আপনি যে টার্গেট করেছিলেন আপনি তো সেটাকে আনেন নাই। তার মানে হলো আমরা দেখেছি প্রায় 2019 সালে সর্বোচ্চ 87,000 কোটি টাকার কেনাকাটা এক বছরে সরকার ইজিপির মাধ্যমে সর্বোচ্চ করেছে। করোনা যখন নামতে শুরু করলো তখন আবার স্লাইড ডাউন করলো, এইটা আবার বাড়লো না, 80,000 কোটি টাকার বেশি বাড়লো না। অথচ এটা তো হওয়ার কথা, সরকার প্রতি বছর প্রায় 3 লাখ কোটি টাকার কেনাকাটা করেছে। তাহলে বাকি 2 লাখ কোটি টাকা কেনাকাটা সে কীভাবে করেছে? ম্যানুয়াল সিস্টেমে করেছে। এখন আমরা ম্যানুয়াল সিস্টেম থেকে বেরুলাম কেন? ম্যানুয়াল সিস্টেম থেকে বেরিয়েছিলাম যে আমি প্রত্যেকটা জায়গায় একটা স্বচ্ছতা রাখবো। এখন আমি সেটার মধ্যে আর গেলাম না, আমি একটা জিনিস এটাকে সামনে রেখে আমি পিছনে একটা বড় সিস্টেম ডেভেলপ করলাম আবার, যেটা হচ্ছে আমি পুরনো সিস্টেমটাকে বাঁচিয়ে রাখলাম। তার মানে 2/3 বেশি ওনারা এই আগের মতোই করছেন। আমি কোনো আইন বা মানে নীতি না থাকার কারণে কি এটা হলো, নাকি এটা তারা? কিন্তু সরকারের তো কথা ছিল, এখানে আইন তো আছে, আপনি দেখেন সিস্টেম আছে, আপনি চাইলেই ইজিপিতে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে যেই প্রকিউরমেন্ট এন্টিটি তার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে যে আমি পুরো টাকাটা আমি ইজিপির মাধ্যমে খরচ করব। এটাতে কোনো বার ছিল না যে আপনি 1000 কোটি টাকার টেন্ডার এর মাধ্যমে করতে পারবেন না। হ্যাঁ, কিছু টেন্ডারের ক্ষেত্রে কিছু বার ছিল মানে কি কিছু ইনকমপ্লিটনেস ছিল, যেটা বলতে পারেন যে ইন্টারন্যাশনাল অনেক টেন্ডার যেগুলো হচ্ছে লার্জ কোয়ান্টিটি, যেমন পদ্মা সেতুর মতো টেন্ডার, আসলে এত কমপ্লেক্স টেন্ডার, এটার অনেকগুলো পার্ট থাকে, সো ওইটা করার ক্ষেত্রে কিছু ইজিপির সীমাবদ্ধতা আছে। কিন্তু পদ্মা সেতু তো একটা প্রজেক্ট, কিন্তু এর বাইরে তো আপনি প্রতি বছর আপনি হিসাব করেন, যদি আমরা হিসাব করে আপনি যেটা শ্বেতপত্রে এসছে প্রায় 7 লাখ কোটি টাকার কেনাকাটা, আপনি 2012 থেকে আপনি যদি ইজিপির হিসাব করেন খুব বেশি অঙ্কের মানে 4 লাখ কোটি 4.5 লাখ কোটি টাকার কেনাকাটা শুধুমাত্র ইজিপির মাধ্যমে করা গেছে। এর সাথে বেসরকারি খাতও জড়িয়ে পড়েছে। এখন এই বেসরকারি খাতকে আপনি কিভাবে এই ইন্টিগ্রিটি শিক্ষা দিবেন, এটা একটা বড় প্রশ্ন। এখন একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর জানতে চাইবো যে এই বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে এই দুর্নীতির যে প্রকোপ আছে সেটাকে সামাল দিতে পারবো, কী ধরনের সংস্কার, কী ধরনের পদক্ষেপ লাগবে। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংস।
দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। অধ্যাপক সাকিব, আপনার কাছে প্রথমে জানতে চাই যে এখন দুর্নীতি দমন কমিশনের একটা সংস্কার আলোচনা চলছে এবং আপনি দীর্ঘদিন এই বিষয়ে কথা বলেছেন, কাজ করেছেন, আপনার পিএইচডি গবেষণার বিষয়েও সম্ভবত এই বিষয়ে ছিল। তো কি আসলে আমাদের এই কমিশনের কাছ থেকে আপনার কি এক্সপেকটেশন থাকবে যেটা তারা বের করে আনবেন? এই কমিশনের ক্ষেত্রে আসলে লিগালি যদি আপনি চিন্তা করেন, যে লিগালি আমরা যখন দেখেছিলাম আগে যে ল হয়েছিল, মেজর ফল্ট তেমন নাই। একটা যেটা করতে পারে কমিশন, প্রথম যে সুপারিশটা করতে পারে সেটা হচ্ছে যে দুদকের আইনে যে স্বাধীন শব্দটা আগে উঠিয়ে দেওয়া হয়েছে, যেটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, এটাকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন হিসেবে করা, এবং এটা কোনো ক্যাবিনেট ডিভিশন বা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে না থাকে। যদি সম্ভব হয় কনস্টিটিউশনের সাথে, যেমন পাবলিক সার্ভিস কমিশন যেমন আছে, ওরকম একটা বডি হিসেবে এটাকে এন্টিটি তৈরি করা। ওই যে ম্যানিপুলেশনের কথা বললেন না, ম্যানিপুলেশনটাতেও দেখবেন যে মানে এই দুদকের কমিশনার বা চেয়ারম্যান নির্বাচনে ইনফরমালি দেখা যেত যে তৎকালীন সরকার প্রধান বা তাদের যে গোষ্ঠী আছে তাদের এক ধরনের হাত থাকতো। তো আপনার যে আমাদের যাচাই বাছাই কমিটি যেটা আছে, এটা কিন্তু টেকনিক্যালি কিন্তু খুবই ফেয়ার, এবং লর অন্যান্য ইস্যুসগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো। আমাদের লতে যেমন ইনভেস্টিগেশন করার কথা আছে, প্রিভেনশনের জন্য অনেক এফেক্টিভনেসের কথা বলা আছে। সো এখানে আপনাকে যে জিনিসটা করতে হবে, কমিশন বা এই সরকার যেটা করতে পারে, এমন 3 জন যোগ্য লোককে এখানে আনা উচিত যারা এই জবটাকে দেখবে তাদের লাস্ট জব। এই জায়গাটা হচ্ছে গিয়ে খুবই ডিফিকাল্ট জায়গা, এবং হচ্ছে যে এখানে কাজ করলে অনেক কিছু করার আছে, এবং তাদেরকে অনেক ব্রেভ হইতে হবে। অধ্যাপক সাকিব, আমাদের অভিজ্ঞতা হলো যদি আপনার নিয়ত ঠিক না থাকে, তাহলে তো আপনি স্বাধীন শব্দটা স্থাপন করেও কাজ হবে না। আবার যে খুঁজে বের করবেন বলছেন, যে খুঁজে বের করতে হবে, এটা কে খুঁজে বের করবে? যে কোনো প্রতিষ্ঠান কাজ করার জন্য একটা সরকার, সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আপনার হস্তক্ষেপ যাতে না থাকে সেরকম আইন থাকা, এবং পলিটিক্যাল উইল থাকা। পলিটিক্যাল উইল যদি না থাকে, সেটা আপনি যত আপনি আইন করেন না কেন, আপনি আসলে আইন করে এই ম্যানিপুলেশন থেকে আপনি করতে পারবেন। কারণ আপনি যে ডিজিটালাইজেশনের কথা আসলো, বা আপনি নির্বাচন কমিশনের কথা আসলো, বিভিন্ন আসলো, সামহাও আপনার ম্যানিপুলেশন হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার হচ্ছে এখানে পলিটিক্যাল উইল থাকা। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনাকে এজেন্সি ক্রিয়েট করতে হবে। তো আপনি যদি এজেন্সি ক্রিয়েট করেন, এবং এই এজেন্সি যদি তৈরি না হয়, আসলে আমি আপনাকে একটা ছোট এই প্রসঙ্গেই বলি যে আমরা যদি অন্য দেশের অভিজ্ঞতা থেকে নেই, ধরেন এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এরকম গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হচ্ছে, এইটা সিনেটে তাদের রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, কিন্তু তাদের সিনেটে হিয়ারিং হবে, এবং এটা হিয়ারিং, ইটস নট সিনেট নিবে। আমাদের এখানে আপনি সার্চ কমিটি করলেও আমরা একদিন হঠাৎ করে শুনে যে এই 3 জন হয়ে গেছেন। এরকম প্রক্রিয়া কি কাজ করবে যে এই ধরনের লোক যদি আমরা নিয়োগ দেই, তাদের নাম দেওয়া হবে এবং এটা সংসদের বাইরে হিয়ারিং হবে, মানুষ তাদের সম্পর্কে বলতে পারবেন, অন্তত পক্ষে একটা আলোচনার ভিতর দিয়ে, মানে কেউ যদি এই নাম যেতে চান এই ধরনের পদে, তাকে তৈরি থাকতে হবে যে তার ব্যবচ্ছেদ হবে জনসমক্ষে, এবং তার মাধ্যমে সিলেকশন হয়েই এটা যাবেন। না হলে এটা খুবই বড়ভাবে প্রকাশ পাবে তাদের ক্রেডিবিলিটি অ্যান্ড এভরিথিং। এইটা কি কাজ করবে কিনা? আমাদের যেমন হচ্ছে যে দুদকের একটা অ্যানুয়াল রিপোর্ট দেওয়ার কথা প্রতি বছর দেয়, এবং ওই অ্যানুয়াল রিপোর্টটা যদি পার্লামেন্টে নিয়ে ওটা নিয়ে আলোচনা হতো, কিন্তু আমাদের ইয়াতে পার্লামেন্টই তো নাই, পার্লামেন্ট তো কখনো এফেক্টিভ ছিল না। এই প্রক্রিয়া হতে পারে ভালো, কিন্তু হচ্ছে যে আপনাকে এই তাদের যে স্ক্রুটিনিগুলো সেগুলো হওয়া দরকার। আমি একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে যেমন ধরেন দুদককে এখনো অনেক বেশিরভাগ ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান মনে করা হয়। এখন দুদক সরকারি প্রতিষ্ঠান যখন মনে করা হবে, সে সরকারের দুর্নীতি বের করা তার জন্য আসলেই খুব মুশকিল। এখন প্রথম কথা হচ্ছে আপনি এই মাইন্ডসেট থেকে তাকে বের করবেন কীভাবে, এটা একটা বড় প্রশ্ন। আপনি এবার যত সংস্কারই করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ধরে নেবে যে সে একটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি শব্দটা বাংলা করি আমাদের ইংরেজি থেকে, এটা তো আসলে পাবলিক ইনস্টিটিউশন, জনগণের প্রতিষ্ঠান। আবার ধরেন অর্থের ক্ষেত্রে আমরা বলি সরকারি অর্থ, বাংলা যখন করি, এটা আসলে জনগণের অর্থ। তো আসলে তো এই প্রতিষ্ঠানটা, এমনকি সরকারও তো একটি পাবলিক ইনস্টিটিউশন, জনগণের প্রতিষ্ঠান। তো জনগণের প্রতিষ্ঠান, এইটা মাইন্ডসেটে আপনি বলছেন যে এটা মাথায় কাজ করে না, যে না, এটা মাথায় কাজ করে না। এখানে কাজ করে যে আমি একটা নির্দিষ্ট
রেজিমকে সাপোর্ট করছে। আপনি যেটা বলছেন মানুষকে মানে পাবলিককে সাপোর্ট, মানে পাবলিকের কজকে আপনি ফ্যাসিলিটেট করছেন, সেটা না, সেটা হয়ে যায় রেজিমকে আপনি কিভাবে মানে ফ্যাসিলিটেট করছেন, ওইটা হয়ে যায় হচ্ছে যে সরকারি অফিসগুলোর। আমি একই প্রশ্নটা আপনার কাছে করি, সেটা হলো যে আমরা এখন দেখি যে নিয়োগ হয়ে যাওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকা তাদেরকে নিয়ে কিছুটা লিখেন, সে কোথায় ছিল কি ছিল না। এই আলোচনাটা পাবলিকলি করার ক্ষেত্রে এটা কিছুটা ফ্যাসিলিটেট করবে কিনা, যে আপনি যদি আপনার নামটা মনে করেন যে মনোনয়ন দেওয়া হবে, আপনি রেডি থাকবেন যে পাবলিকলি আপনার নাম ব্যবচ্ছেদের মতো হবে, এবং সেই ব্যবচ্ছেদটা যদি হয় তখন নিয়োগ প্রক্রিয়া কি আর আগের চাইতে অনেক বেশি মানে বেটার হবে কিনা, একটা অ্যাকাউন্টেবিলিটি, যে খুব পচা যেই নিয়োগগুলো আছে, যত বেশি স্বচ্ছতা হবে তত বেশি ভালো, এটা ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে কালচারাল কনটেক্সট সেটা তৈরি হয়েছে কিনা সেটাও একটা ইস্যু। না, কালচার কারণ হচ্ছে যে করতে হবে। তাহলে একটা সময় যেমন ধরেন অনেক বেশি আপনি সিনেটের হিয়ারিংগুলো দেখেন, সেখানে কিন্তু প্রত্যেকের পার্সোনাল লাইফ থেকে শুরু করে এভরিথিং মানে পরীক্ষা করা হয়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় কোথায় তার ফ্ল ছিল। সো আমরা আসলে ওইটা আবার নিতে পারবো কিনা পার্সোনালি, হ্যাঁ, বা আমি আমার নামটা ওখানে দেখতে চাই কিনা। না, যে প্রস্তুত আছে তাকেই তাহলে ওই এখন লাস্ট জব হইতে হবে। না, লাস্ট জব। এখন আপনি ধরেন যে সে আসলে ওইখানে যেতে চায় কিনা। আবার এটা এরকম না হয় যে আপনি আবার লোকই খুঁজে পাচ্ছেন না যে এরকম সামনে গিয়ে দাঁড়াতে পারছে, মানে এরকম ওয়েতে তো আসলে নিয়োগ হয় সারা পৃথিবীতে। বাংলাদেশের সৎ, যোগ্য এবং একটা সাহসী মানুষ নাই? অবশ্যই আছে, আমি এখনো বলি না যে নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ওই পাবলিকের মানে তার স্ক্রুটিনির ভিতর দিয়ে নিজেকে নেবেন কিনা, সেটাও অনেকের ইস্যু আছে। কারণ এটাও এক ধরনের কালচার যে আপনি আসলে ওইটার ভিতর দিয়ে যাবেন, এটা কিন্তু নিজেরও একটা শিকার। কারণ আমরা কিন্তু বাঙালিরা কিন্তু খুব বেশি সমালোচনা এখনও সহ্য করতে রাজি না, হ্যাঁ, বা সমালোচনা হলে খুব বেশি নিজেকে রিজিট করে ফেলে, সেই জায়গাটায় তার যে কারেক্ট হওয়ার যে জায়গাটা সেটা হয়তো হয় না, সেটা আবার অন্য আলোচনা। কিন্তু মানে আমার মনে হয় ঠিক আছে, আপনি যত বেশি ওপেন করবেন, নিয়োগ প্রক্রিয়া যত বেশি ওপেন হবে, যত বেশি লোকজন জানতে পারবে, মানুষ যখন ডিবেট করতে পারবে, অবশ্যই সেখানে কিছু না কিছু ভালো আসবে। যেমন আমি যদি বাংলাদেশ ব্যাংকের কথা বলি, আপনি যদি দুর্নীতি বন্ধ করার জন্য শুধুমাত্র এসিসি ইজ নট এ অনলি ওয়ান অর্গানাইজেশন যে কিনা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করে ফেলতে পারবে, এটা ইম্পসিবল। আপনার বাংলাদেশ ব্যাংকে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, আপনি যদি মানে শ্বেতপত্র যেভাবে বলেছে আসলে লুট করা হয়েছে। আপনি ধরেন টাকা ছাপাইছেন, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়েছে, আর এটিএম মেশিন হিসেবে ব্যাংকগুলো কাজ করেছে, বা আমানত সংগ্রহ করেছেন জনগণের টাকা, সেটা টাকাটা নিয়ে গেছে। এইটা তো মানে আপনি যদি সেন্ট্রাল ব্যাংকের লিডারশিপ যদি সেই সাহস দেখাতো, সে কি পারতো না? হ্যাঁ, সে কি এটা ঠেকাতে পারতো না? পারতো। স্বাধীন নিয়োগের ভিতরে তার কিন্তু সেই সুযোগ ছিল, আমরা কিন্তু করি নাই। সো আমার কাছে মনে হয় লিডারশিপটা অনেক বেশি জরুরি। আপনি যেহেতু এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, যখন আমি কাজ করতে গিয়েছি তখন দেখেছি যে দুদকের অফিসিয়ালরা বলছেন যে এনবিআর এর লোকজন তাদেরকে তথ্য দেয় না, বা অডিটের লোকজন তাদেরকে তথ্য দিচ্ছে না। অর্থাৎ যে দুদকে দুর্নীতি দমনটা আসলে একটা সমন্বয়ক একটা জিনিস, যেটা দিয়ে আপনি 2-3টা অর্গানাইজেশন একসাথে মিলে কাজ করবে। দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন আরেকটা জনের তথ্য চাচ্ছে, তার যে ট্যাক্স ফাইল চাচ্ছে তারা দিচ্ছে না। যখন আপনি এই ধরনের কোঅর্ডিনেশন করতে না পারবেন, তখন কিন্তু কোনো একটা প্রতিষ্ঠানের জন্য এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করা, যে আমি যে বললাম যে আমরা পানিশমেন্ট দিতে হবে বা কোনো একটা বিচার করতে হবে, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না এবং এর দীর্ঘায়িত হচ্ছে। আমাদের যে শ্বেতপত্র এসছে এবং টিআইবিরও হিসাব আছে প্রায় 12 থেকে 17 বিলিয়ন ডলারের একটা প্রত্যেক বছর আপনি আমাদের এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্লো হয়, আউটফ্লো হয়, মানে টাকা পাচার হয়ে যায়। এখন আপনি এটা শুধু দেখেন, এটার একটা বড় অংশ ট্রেডের আন্ডারে হয়। তো ট্রেডের ডেটা মানে ট্রেডের কন্ট্রোল কার হাতে? আমাদের এনবিআর এর হাতে। এনবিআর হচ্ছে লাস্ট গেট, ইন এবং আউট, কাস্টমসের মাধ্যমে। এটা তো ইজিলি ফাইন্ড আউট করা যে এই ডাটা আপনি যদি ব্যবহার করেন, আপনি কিন্তু চাইলে এখনকার সময়ে বাইর করা কোনগুলো ফলস ইম্পোর্ট আর কোনগুলো ফলস এক্সপোর্ট, কোনগুলোর আন্ডার ভ্যালু করা হয়েছে, কোনগুলো ওভার ভ্যালু করা হয়েছে, এটা বের করা কঠিন কিছু না। এটা শুধুমাত্র আপনি এসিসির দায়িত্ব দিয়ে দিলেই হবে না। এসিসির সাথে আরও অনেকগুলো অর্গানাইজেশন যুক্ত, যেটা আসলে পুরো দুর্নীতি দমনের এনভায়রনমেন্টটা তৈরি করবে। এখন এই এনভায়রনমেন্ট তৈরি করাটা তো এত ইজি না। আপনি ধরুন এর সাথে সিআইডি থাকবে, এর সাথে অ্যাটর্নি জেনারেল অফিস আছে, তারপরে আর বিএফআইও আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে নিঃসন্দেহে। মানে আপনারা দুজনেই যেটা বলছেন যে একটা হলো যে আমাদের দিন শেষে
রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে, যে ব্যক্তিটি নেতৃত্ব দিচ্ছেন তার একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এবং একই সাথে সমন্বিত প্রক্রিয়া আছে। এখন যেটা হয় যে সবাই আলাদা আলাদা করে কাজ এবং করছেন সাথে যে প্রতিষ্ঠানটা চালায় এবং যে প্রতিষ্ঠানটা চালাচ্ছেন, এবং তবে একই সাথে আপনারা স্বীকার করেছেন যে স্বচ্ছতা যদি আসে আরো বেশি, যেই ব্যক্তির কথা আমরা বলছি তিনিও হয়তো আরো বেশি জবাবদিহি হবেন। আমরা আলোচনা আজ শেষ করছি। নিঃসন্দেহে আমরা বাংলাদেশের যেই উন্নয়নের চিন্তা আমরা করি, যেই স্বপ্ন আমরা দেখি, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো যে আমাদের দেশের দুর্নীতি এটাকে কমিয়ে আনা, মুক্ত করতে চাওয়াটা তো অবশ্যই স্বপ্ন। সেটার জন্য আমার যেই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে, যে আইনি প্রক্রিয়া আছে, এটাকে যেমন শক্তিশালী করতে হবে, সার্বিকভাবে আমাদের এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতে এবং আমাদের যে এখন সংস্কার রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেইগুলোকে আর আমাদের পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দর্শক, আমরা আবার ফেরত আসবো আগামী সপ্তাহে, আমাদের সাথে থাকবেন। আমরা জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।